আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমি প্রোনাউনের একেবারে বিস্তারিত পড়াবো। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, ইংলিশে কথা বলতে বা লিখতে প্রোনাউনের ব্যবহার খুব ভালো করে পারতে হয়। পড়াশোনা শুরু করার আগে একটা সুন্দর কথা আমি শেয়ার করতে চাই। ম্যান অনলি লাইকস টু কাউন্ট হিজ ট্রাভেলস, হি ডাজন্ট ক্যালকুলেট হিজ হ্যাপিনেস। আমি, আপনি, আমরা প্রায়শই আমাদের সমস্যাগুলো নিয়ে চিন্তা করি, হ্যাপিনেস নিয়ে আসলে চিন্তা করি না। এটা আমাদের জীবনের একটা বড় বাধা। আমরা আমাদের জীবনে যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের প্রচেষ্টা চালাবো, কিন্তু পাশাপাশি নিজেকে হ্যাপি রাখার জন্য, মোটিভেটেড রাখার জন্য আমি যে অনেক মানুষের চেয়ে ভালো আছে এটা চিন্তা করতে হবে। আমার লাইফের ভালো যে দিকগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। চলেন আমরা শুরু করি বিসমিল্লাহ করে। আমরা আজকে প্রোনাউনের ডিটেল পড়তে এসে কি কি দেখব দেখেন। প্রোনাউনের ক্লাসিফিকেশন দেখব, আমরা দেখব প্রোনাউনের ব্যবহার। রিলেটিভ প্রোনাউন নামে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখান থেকে প্রশ্ন আসে, ইটস অ্যাপোস্ট্রফি ছাড়া অ্যাপোস্ট্রফি দিয়ে এটার ব্যবহার দেখব, এবং শেষে খুব ছোট্ট সহজ বাট মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই অ্যাপোস্ট্রফি নিয়ে একটু কথা বলে শেষ করব। চলেন ভাই, আমরা সবাই জানি প্রোনাউন মানে হলো নাউনের পরিবর্তে যা বসে। আমরা একটা সেন্টেন্সে লাইক বললাম, রহিম ইজ আ স্টুডেন্ট, রহিম লাইকস টু প্লে ক্রিকেট, রহিম ওয়ান্টস টু গো অ্যাব্রোড টু পারস্যু হিজ হায়ার স্টাডিজ। বারে বারে রহিম কথাটা আপনার ভালো লাগবে না, তাহলে প্রথমবার রহিম লিখলাম, সেকেন্ড থার্ডবার আপনি হি দিয়ে এই কথাটা চেঞ্জ করবেন। এটাকে আমরা প্রোনাউন বলি। তাহলে নাউনের পরিবর্তে আমরা যে শব্দটাকে ব্যবহার করি এটাকেই বলি ভাই প্রোনাউন। প্রোনাউনের নাম হলো সাবস্টিটিউটিং ওয়ার্ড। প্রোনাউন কোন শব্দগুলো? এই যে হি, শি, হিজ, এগুলো নিয়ে মূলত আজকে আমরা কাজ করতে থাকবো ইনশাআল্লাহ। আমি শুরুতে আপনাকে দেখাবো প্রোনাউনের ক্লাসিফিকেশন। পার্টস অফ স্পিচ পড়তে আসলে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের একটা ক্লাসিফিকেশন আছে, একটু জানার দরকার আমাদের, বিশেষ করে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব তো খুব ইম্পর্টেন্ট। আসেন, প্রোনাউন মূলত 8 প্রকার। এগুলো মুখস্থ করার কিছু না, আপনি পড়তে থাকলে অটোমেটিকলি পেরে যাবেন, পরীক্ষায় প্রশ্ন দেখা যায় আজকাল। আসেন ভাই, প্রোনাউন 8 প্রকার। প্রথমত পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে তো বুঝেই ব্যক্তিগত প্রোনাউন, মানে ব্যক্তিকে রেফার করে, আই, ইউ, দে, হি, শি, আরো যা যা আছে। দেন ইন্টারোগেটিভ প্রোনাউন নিশ্চয়ই বুঝেন, প্রশ্ন করা যায় যে শব্দগুলো দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড, হু, হোয়াট, হুইচ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ, আইদার, নেইদার, এভরি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হলো একটা গ্রুপকে না বুঝিয়ে আলাদা করে কাউকে বোঝায়, এবং ডিস্ট্রিবিউট প্রোনাউনগুলোর পরে নাউনটা অবশ্যই সিঙ্গুলার হয় আমরা জানি। দেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দেশ করে কোনো একটা নাউনকে, দিস, দিস, দ্যাট, দো, সাচ। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের একটা মিল আছে এবং একটা পার্থক্য আছে, আমি দেখাবো আপনাদেরকে আলাদা করে। যে ওয়ার্ডগুলো আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন আকারে ব্যবহার করি এদেরকে আমরা আবার রিলেটিভ প্রোনাউন আকারে ব্যবহার করতে পারি। পার্থক্যটা দেখালে এটা ক্লিয়ার হবেন। রেসিপ্রোকাল প্রোনাউন, যেটাকে আমরা পারস্পরিক প্রোনাউন বলি না, আমাদের সম্পর্কগুলো রেসিপ্রোকাল হতে হবে। আপনি আমার বন্ধু, আমি আপনার বিপদে যেমন সামনে এগিয়ে আসতে হবে, আপনি আবার আমার বিপদে সামনে এগিয়ে আসতে হবে। যদি আপনি আমার বিপদে এগিয়ে আসেন, নিশ্চয়ই আমিও আপনার বিপদে এগিয়ে আসবো, কিন্তু এটাই রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ওয়ান অ্যানাদার। রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ যুক্ত যে শব্দগুলো। রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা আবার এমফেটিক প্রোনাউনও বলে থাকি। কখন কোনটা সেটা আমি আলাদা করে দেখাবো আপনাকে। দেন ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানেই তো অনির্দিষ্ট, অনির্দিষ্ট প্রোনাউন, যেই প্রোনাউনগুলো দেখে নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝায় না, লাইক ওয়ান, এনি, এনিওয়ান, সামওয়ান, নির্দিষ্ট কোনো কিছু না। ওকে, এই হলো প্রোনাউনের 8 প্রকারের ক্লাসিফিকেশন, একটু পড়ে ফেলবেন। দেন এবার আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের যে পার্থক্য, মানে যে শব্দগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন সেগুলোই আবার রিলেটিভ প্রোনাউন, কখন কোনটা, খুব সহজ, আপনি নিজেই বুঝে যাবেন অটোমেটিকলি। সেলফ এক্সপ্লেনেটরি, হু আর ইউ, আই নো দ্য পারসন হু ইজ স্ট্যান্ডিং বিসাইড ইউ। আপনাকে যদি বলি ভাই প্রথমটা কি ইন্টারোগেটিভ নাকি রিলেটিভ, আপনি নিশ্চিত বলবেন প্রথমটা ইন্টারোগেটিভ, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে, ইন্টারোগেটিভ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয়েছে, তারপর অক্সিলারি ভার্ব আছে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, ফলে প্রথম সেন্টেন্সের হুটা ইন্টারোগেটিভ প্রোনাউন। সেকেন্ড সেন্টেন্সেরটা রিলেটিভ প্রোনাউন। কেমনে বুঝছেন? আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আলাদা করে পড়বো, একটু বলে রাখি এখনই। এই যে হু শব্দটা রিলেটিভ প্রোনাউন কেন?
রিলেটিভ প্রোনাউন সবসময় কোন একটা নাউনকে রেফার করে। এই যে এটাকে আমরা দা পারসনকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, তাই না ভাই? অ্যান্টিসিডেন্ট। তাহলে আপনি যদি হুকে, যেই হুকে ডাব্লিউএস কোশ্চেন বললেন, এই হুকে আবার রিলেটিভ প্রোনাউন বলবেন যদি দেখেন তার আগে সে যাকে বোঝাচ্ছে সে বসা আছে। তাহলে দেখেন আই নো দ্য পারসন হু দ্বারা কিন্তু পারসনকে রেফার করছে, ফলে এই হুটা ইন্টারোগেটিভ রিলেটিভ প্রোনাউন। সেম কথা উইচ ইজ ইউর পেন, অবশ্যই উইচটা ইন্টারোগেটিভ প্রোনাউন। সেকেন্ডটাতে ফোর্থ সেন্টেন্সে দিস ইজ দ্য পেন উইচ, এখানে উইচ দ্বারা কিন্তু পেনকে রেফার করছে, ফলে উইচটা কি রিলেটিভ প্রোনাউন। খুব সহজ একটা বিষয়, তাই না? আসেন এবার আমি আপনাকে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিকের কথা বলেছিলাম না ভাই, এটা একটু দেখাবো। একই জিনিস, তবে বাক্যের একটু পজিশন নিয়ে আমরা পার্থক্য দেখবো। এখানে দেখেন হি রিডস দ্য বুক বাই হিমসেলফ, এখানে হিমসেলফ শব্দটা আছে, এখানেও হিমসেলফ শব্দটা আছে, বাট প্রথম সেন্টেন্সে হিমসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আর সেকেন্ড সেন্টেন্সে হিমসেলফ শব্দটা এমফ্যাটিক প্রোনাউন। দুটো বাক্যের অর্থ কাছাকাছি, একটু পার্থক্য। প্রথম বাক্যের অর্থ হলো হি রিডস দ্য বুক বাই হিমসেলফ, সে নিজে নিজে বইটা পড়ে। আর সেকেন্ড বাক্যে হিমসেলফটা আমরা একবার সাবজেক্টের সাথে সাথে নিয়ে এসেছি, এটাকে এমফাসিস করে, মানে জোরারোপ করার জন্য আমরা এমনটা করে থাকি বাক্যে। আমরা আগেও দেখেছিলাম কখনো বাক্যে এমফাসিস করার জন্য অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে বাক্যের শুরুতে সাবজেক্টের প্লেসে নিয়ে আসা হয়। এখানেও এটাই, রিফ্লেক্সিভ প্রোনাউন নরমালি বাক্যের শেষে থাকে, কিন্তু কখনো কখনো রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা সাবজেক্টের পর নিয়ে আসি, তখন এটা দ্বারা কি বোঝায় ভাই? এমফাসিস করা হয়, জোরারোপ করা হয়। তাহলে প্রথম বাক্যের মানে হলো সে নিজে নিজেই বই পড়ে, সেকেন্ড বাক্যের মানে হলো মানে সে নিজে নিজেই বই পড়বে, আরেকটু এমফাসিস করছে। তাহলে হি হিমসেলফ রিডস দ্য বুক, তাহলে এটা হলো রিফ্লেক্সিভ, এটা হলো এমফ্যাটিক। সেম কথা হি হিমসেলফ, এটা নিশ্চয়ই এমফ্যাটিক, বুঝতে পেরেছেন? এটা রিফ্লেক্সিভ, দেন এটাকে আপনি রিফ্লেক্সিভ বলবেন, এটাকে কি বলবেন? এমফ্যাটিক বলবেন। তার মানে সাবজেক্টের পর চলে আসলে আপনি এমফ্যাটিক বলবেন, বাকি একটু জোরারোপ বোঝায়। ওকে ভাই, তারপর আসেন এবার আপনাদেরকে দেখাই, প্রশ্ন আসছে কত সহজ মোডের প্রোনাউন থেকে। একটু চিন্তা করেন তো আপনার মতো আপনি। আইডেন্টিফাই দ্য প্রোনাউন, ইট ইজ রিয়েলি ভেরি কাইন্ড অফ ইউর হেল্পিং মি। জাহাঙ্গীর ইউনিভার্সিটি বি ইউনিট এসেছিল। দেন এভরিবডি হেটস এ লায়ার, বলছে এই বাক্যে এই এভরিবডিটা কি, কোন পার্টস অফ স্পিচ বের করতে। রাজশাহীতে এসছে। দেন হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ ইটসেলফ, এটা কেমন পার্টস অফ স্পিচ। আপনি সহজে পেরেছেন এগুলো, অবশ্যই সহজে পেরেছেন। আমরা এখন প্রোনাউন নিয়ে পড়ছি, প্রশ্ন উত্তরের মোস্টলি প্রোনাউনেই হবে, তবে পরীক্ষা নিশ্চয়ই মানে এমন হবে না যে এই প্রশ্নটা আসছে প্রোনাউন থেকে, বলো তো এটা কোন পার্টস অফ স্পিচ, এমন তার হবে না, আপনি নিশ্চয়ই বুঝে শুনেই করবেন। তাহলে এখানে আইডেন্টিফাই দ্য প্রোনাউন পুরো বাক্যে আমরা ইটটাকে প্রোনাউন আকারে পেয়েছি। দেন এভরিবডি, এটা অবশ্যই প্রোনাউন, এবং কেমন প্রোনাউন হলে আমরা আলাদা কথা বলবো, আমরা ইনডিফিনিট প্রোনাউন বলবো। দেন ইটসেলফ অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন এর এই বক্সটা আমরা একটু ভালো করে পড়ব, কারণ পার্সোনাল প্রোনাউনের এই বক্সটা খুবই সহজ, বাট এই বক্সটা নিয়েই মূলত আমরা পুরো ক্লাস জুড়ে কাজ করতে হবে। ফলে আমরা জানি পার্সোনাল প্রোনাউনের কয়েকটা ভাগ আছে, লাইক একটা পার্সোনাল প্রোনাউনের 5টা রূপ হয়, সাবজেক্টিভ হয়, অবজেক্টিভ হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, পসেসিভ প্রোনাউন হয়, আর একটা কি রিফ্লেক্সিভ হয়। তাহলে আমরা এই পয়েন্টটাকে খুব অ্যাটেনশন দিয়ে একটু পড়ব প্লিজ সবাই। আমি এটা মুখস্থ তো করাই দিতে পারবো না, আপনি নিজে এটা পারেন অটোমেটিকলি, না পারলে একটু পড়বেন। তাহলে আই শব্দের অবজেক্টিভ কি ভাই? মি। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই। পসেসিভ প্রোনাউন কি? মাইন। রিফ্লেক্সিভ কি? মাই সেলফ। এই যে আমরা এগুলো নিয়ে কাজ করবো একটু একটু করে। প্রথমত আমরা সাবজেক্টিভ নিয়ে কাজ করব, দেন অবজেক্টিভ, অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, দেন রিফ্লেক্সিভ নিয়ে কাজ করব। দেন আসেন উই শব্দের অবজেক্টিভ কি ভাই? আজ। পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার। পসেসিভ প্রোনাউন আওয়ার্স, তবে খেয়াল করেন আওয়ার্স কিন্তু অ্যাপোস্ট্রফি নাই, ডাইরেক্ট এস। আর রিফ্লেক্সিভ হলো আওয়ার সেলভস। দেন ইউ শব্দের অর্থ তুমি হতে পারে, তোমরাও হতে পারে, মানে আপনি আপনারা দুটাই হতে পারে। ইউ শব্দের অবজেক্টিভও কিন্তু ইউ। এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হলো ইউর। পসেসিভ প্রোনাউন হলো ইউরস, অ্যাপোস্ট্রফি ছাড়া। এবং রিফ্লেক্সিভ হলো ইউর সেলফ হতে পারে যদি একজনের বোঝায়, আর প্লুরাল বোঝালে ইউর সেলভস। দেন আসেন হি, পুরুষ। হি শব্দের অবজেক্টিভ হলো ভাই হিম, পসেসিভ অ্যাডজেক্টিভ হলো হিজ। এটা খুব ইম্পর্টেন্ট ভাই, অ্যাটেনশন দিয়েন। পসেসিভ প্রোনাউনও কিন্তু হিজ, তার মানে হি শব্দের পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন দুটাই কিন্তু হিজ। এবং রিফ্লেক্সিভ ফর্ম হলো কি ভাই? হিমসেলফ, হিজ সেলফ না কিন্তু হিমসেলফ। দেন আসেন শি, মহিলা যেটা। শি শব্দের অবজেক্টিভ হলো হার, এবং পসেসিভ অ্যাডজেক্টিভও কিন্তু হার। দেখেন
তাহলে শি শব্দের অবজেক্টিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভ দুটোই কিন্তু হার, এবং পসেসিভ প্রোনাউন হলো হার্স অ্যাপোস্ট্রফি ছাড়া, আর রিফ্লেক্সিভ হলো হার সেলফ। দে শব্দের অবজেক্টিভ হলো দেম, দেয়ার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, দেয়ার্স অ্যাপোস্ট্রফি ছাড়া হলো পসেসিভ প্রোনাউন, এবং দেম সেলভস, দেয়ার সেলভস কিন্তু না, দেখেন আমি কিন্তু ভুলে বলতে চেয়েছিলাম দেম সেলভস। দেন ইটস, এটা আমরা দেখবো, ইটস পসেসিভ প্রোনাউন হতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে, ইটসেলফ এটা আমরা আলাদা করে দেখবো ইটস এর ব্যবহার নিয়ে। ওকে, মোটামুটি এই সহজ একটা বিষয় আপনারা নিশ্চয়ই পেরে গেছেন, এবং এটা অটোমেটিক আপনি আগে থেকে পারার কথা। এখন আমরা একবার ডিরেক্ট খেলতে থাকবো। আসেন, আমি এখানে 6টা বাক্য লিখছি, 6টা বাক্যের ছোট ছোট করে একটা অপশন রাখছি। আপনি একটু পজ করেন এখন ভাই প্লিজ। আপনি অবশ্যই ন্যাচারালি এগুলোর উত্তর পারবেন। চিন্তা করেন, আপনি প্রথম বাক্যের উত্তর কি বলবেন? উই আর গোয়িং টু স্কুল নাকি আজ আর গোয়িং টু স্কুল? আপনি নিশ্চিত বলবেন, আপনি এখানে নিশ্চিত বলবেন স্যার উই আর গোয়িং টু স্কুল, কোনোভাবে আপনি আজ বলবেন না, তাই না? কেন বললেন সেটা আমরা পরে দেখব। দেন 2 নম্বর বাক্য, ইজেন্ট হি অর হিম আ নাইস পারসন, কি বলবেন? ইজেন্ট হিম বলবেন না ভাই, আপনি নিশ্চয় জানেন ইন্টারোগেটিভ বাক্য যেহেতু শুরু হচ্ছে ইজ দিয়া, তার মানে আপনার সাবজেক্ট লাগবে, তাহলে আপনি সাবজেক্টিভ লিখবেন, তাই না? ইজেন্ট হি আ নাইস পারসন। দেন ইট ইজ হিম লিখবেন না হি লিখবেন? এটা একটু কনফিউজিং, বাট খেয়াল রাখেন ইট ইজ হি লিখবো আমরা। কারণটা হলো যে বিভার যেগুলো আমরা পরে ব্যাখ্যা দিব, আবার বিভার এম ইজ আর ওয়াজ এর পরে প্রোনাউন আসলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা লিখতে হয়, তাহলে হি। জিহাদ ইজ অ্যাজ টল অ্যাজ, আই লিখবো না আমি লিখবো? অবশ্যই আমি এখানে আই লিখবো। কেন? এটার ব্যাখ্যা পরে দিব আমি, 4-5 ব্যাখ্যা পরে পাবেন একসাথে। হি নোজ মোর দেন, শি নাকি হার? অবশ্যই আমরা শি লিখবো। কারণটা একটু ছোট্ট করে বলে দেই, সামনে আবার বলবো। এজ এবং দেন এর পরে আমরা সাবজেক্টিভ লিখবো নাকি অবজেক্টিভ লিখবো, এটা বাক্যের আগের পার্টটা আমাদেরকে বলে দিবে। এই এজ এবং দেন এর পরে যে শব্দটা বসা আছে তার সাথে তুলনা যার, আমরা কিন্তু তারই এখানে লিখবো। ফর এক্সাম্পল, এজ এর আগে তুলনা হচ্ছে এই আই আর মির সাথে তুলনা হচ্ছে কার সাথে? জিহাদের সাথে। জিহাদ সাবজেক্টিভ, ফলে এখানে সাবজেক্টিভ লিখলাম। এখানেও সেম, দেন এর পরে যে দুটো শব্দ আছে এদের সাথে তুলনা হচ্ছে হি এর, হি সাবজেক্টিভ, এই জন্য আমরা এখানেও হি শি লিখলাম। সাবজেক্টিভ টু সাবজেক্টিভ, অবজেক্টিভ টু অবজেক্টিভ, সেটার সামনে আমরা দেখবো। অ্যাটেনশন দেন। 6 নান বাটের পর আমরা প্রনাউন কোন ফর্ম লিখি ভাই? সাবজেক্টিভ লিখি। আসেন, এটা আমি আপনাদেরকে একবারে যেভাবে বইগুলোতে লেখা থাকে বা আপনারা পড়তে চান সেটা দেখাই। আসেন, এই কথাই লিখেছি ভাই, সাবজেক্টের প্লেসে সাবজেক্টিভ বসবে না কি বসবে? বি ভার্ব, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বি ভার্বের পর মানে এম ইজ আর ওয়াজ এর পর কিন্তু প্রনাউন আসলে প্রনাউন কোন ফর্ম হয় ভাই? সাবজেক্টিভ ফর্ম হয়। আর ইন্টারেটিভ সেন্টেন্সে সাবজেক্টিভ হয় আমরা বুঝি। আর এজ দেন এর কথা বলছিলাম, এই যে এজ দেন এর পরে ভাই সাবজেক্টিভ হতে পারে, অবজেক্টিভ হতে পারে। খেয়াল করব, এজ আর দেন এর পরে যে শব্দ লেখা আছে প্রনাউন লেখা থাকবে, এদের সাথে তুলনা কার? এদের সাথে যদি সাবজেক্টের তুলনা হয় তাহলে আমরা সাবজেক্টিভ লিখবো, অবজেক্টের তুলনা হলে অবজেক্টিভ লিখবো। আমি আলাদা করে আপনাদের দেখাবো একটু পর। তাহলে এখানে আমরা নিশ্চয়ই আই লিখলাম, এখানে সি লিখলাম। আর এখানে নান বাটটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন। নান বাটের পরে প্রনাউন কোন ফর্ম হয় ভাই? সাবজেক্টিভ ফর্ম হয়। বাক্যগুলো নিশ্চয়ই সবাই পেরেছেন। এবার আমরা আরেকটু পয়েন্টে যাই। আসেন আরেকটা বাক্য, অনেকগুলো বাক্য লেখা আছে, 7টা বাক্য লেখা আছে। আপনি একটু পজ করেন, পজ করে প্রত্যেকটা বাক্যের কোন অপশনটা আপনি চুজ করবেন পড়েন তো ভাই। শাহাদাত লাভস, আপনি শি বলতে পারবেন কোনোভাবে? না ভাই। শাহাদাত লাভস হার, শাহাদাতের তারে ভালোবাসে, অবজেক্টের জায়গায় কি আপনি সাবজেক্ট লিখতে পারবেন? ইয়েস। আই ডিসাইডেড টু ডোনেট, ডোনেটটা কিন্তু ভার্ব। আপনি যদি ইনফিনিটিভ ধরেন অসুবিধা নাই, আপনি নিশ্চয়ই হার লিখবেন। আপনি কোনোভাবেই রিডিং পড়তে আসলে শি আপনার মুখ দিয়ে আসবে না, তাই না ভাই? ইয়েস, ইনফিনিটিভ আছে, এটা খেয়াল রাখেন এটা। দেন স্টুডেন্টস লাইক উই, স্টুডেন্ট পড়তে পারবেন? মানে স্টুডেন্টস লাইক উই শুড না, স্টুডেন্ট লাইক আজ লিখবেন। আজ শব্দটা, লাইক শব্দটা কিন্তু এখানে পছন্দ করার অর্থে আসে না ভাই। স্টুডেন্টস লাইক আজ, আমাদের মতো ছাত্র ছাত্রীদের, শুড হেল্প আওয়ার ফ্রেন্ডস, এমনটা অর্থ দেয়। এখানে লাইকটা প্রিপজিশন, আপনারা জানেন প্রিপজিশনের পরে প্রনাউনের কোন ফর্ম লিখি ভাই? অবজেক্টিভ লিখি। রুল পাবেন সামনে, অসুবিধা নাই। 4 নম্বর আসেন, অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টটা কিন্তু ভাই প্রিপজিশন। অবশ্যই আপনি কি লিখছেন এখন? অবজেক্টিভ লিখছেন। মানে আমি আপনাদেরকে আনসারগুলো দেখাচ্ছি রুল না দেখিয়ে, কারণ এগুলো অটোমেটিক আপনারা পাচ্ছেন আমার প্রত্যাশা। দেন উইদাউট ইনফর্মিং, আই বলবেন ভাই উইদাউট ইনফর্মিং মি ইউ ক্যানট ডু দিস। আমি কেন বলি সেন্টেন্স রিডিং পর অভ্যাস করেন। সেন্টেন্স রিডিং পর অভ্যাস করলে আপনি এগুলো কিন্তু অটোমেটিকলি পেরে যাচ্ছেন। যদি না পারেন, আমি বলবো আপনার রিডিং পড়ার অভ্যাসে কিছুটা ঘাটতি আছে ভাই। এবং পরীক্ষার হলে আপনি রিডিং পড়ার অভ্যাস দিয়েও কিন্তু অনেক গ্রামাটিক্যাল পেন্সগোসরে উতরে যেতে পারবেন। পরীক্ষার হলে আপনি গ্রামার যা পারেন সবগুলোর প্রয়োগ করা খুব মুশকিল, খেয়াল রাখা খুব মুশকিল। কারণ আপনি নির্দিষ্ট শুধু ইংলিশ পরীক্ষা দেন না,
ইংলিশে নির্দিষ্ট টপিকের পরীক্ষা দেন না। আপনার যখন পরীক্ষা হয় ইংলিশের সাথে আরো কিছু সাবজেক্ট থাকে, মাথায় প্যারা থাকে, ফলে ইংলিশ গ্রামার যা পড়ছেন বা যাই পড়ছেন সবকিছু যদি একটু সেন্টেন্স পড়া থাকে ইংলিশের ক্ষেত্রে বলবো, তাহলে আপনি দেখবেন সহজে আনসারগুলো করতে পারবেন। ইনফর্মিং একটা জেরান্ডের পরে অবজেক্টিভ ফর্ম হয়। দেন লেট আজ, লেটের সাথে আমরা আজ বসি, অটোমেটিক আমাদের মুখ দিয়ে চলে আসে। এভরিওয়ান বাট, নান বাট ছাড়া যত বাট আছে তাদের পরে কিন্তু অবজেক্টিভ ফর্ম হয়। আসেন এটাকে আমরা একবারে পয়েন্ট বাই পয়েন্ট দেখাই। তার আগে আমরা আরেকটা পয়েন্ট দেখবো, যে বলছিলাম আপনাদেরকে অ্যাজ আর দেন এর একটা বিষয় দেখাবো। এটা দেখেন, প্রথম বাক্যে মাই মাদার লাভস মি মোর দেন কি লিখবো? হি না হিম? দেন আছে ভাই, আমরা প্রথম বাক্যে হিম লিখবো কেন? আসেন সেকেন্ড বাক্যটা একটু পড়ি। হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই না মি? এখানে অবশ্যই আমরা আই লিখবো। কেন বলেছিলাম? এজ আর দেন এর পরে যে প্রোনাউনটা বসবে এটা সাবজেক্টিভ হতে পারে, অবজেক্টিভ হতে পারে। এখন সাবজেক্টিভ কখন হবে? যদি তুলনাটা সাবজেক্টিভের সাথে হয়। আর অবজেক্টিভ কখন হবে? যদি তুলনাটা অবজেক্টিভের সাথে হয়। সেকেন্ড বাক্যে দেখেন ভাই, 2 নম্বর বাক্যে, এটা 1 এটা 2 নম্বর বাক্যে দেখেন, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই। আই কেন বললাম ভাই? দেনের পরে যে আই অথবা মি আছে, তুলনা হচ্ছে কার সাথে? হি এর সাথে। তাহলে হিটা সাবজেক্টিভ, আপনি এখানে আই লিখবেন। তাহলে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই। প্রথম বাক্যে মাই মাদার লাভস মি মোর দেন হি নাকি হিম? হিম লিখেছি কেন? দেখেন, আমার মা আমাকে ভালোবাসে তার চেয়ে বেশি, তুলনা হচ্ছে কার সাথে? আমার মার সাথে না, আমার মা আমাকে বেশি ভালোবাসে তার চেয়ে। তার মানে আমার আর তার, আমার আর তারের মাঝে হলো রিলেশন, দেনের পরে যে হি অথবা হিমের মাঝে রিলেশন। তাহলে আমার মাঝে, আমার কথাটা কোথায় লেখা আছে? অবজেক্টিভ ফর্মে লেখা আছে না মি অবজেক্টিভ? আই শব্দের অবজেক্টিভ মি অবজেক্টিভ ফর্মে লেখা আছে। ফলে আপনি দেনের পরে কিন্তু মি লিখবেন, মানে হিম লিখবেন অবজেক্টিভ ফর্মটা। বুঝছেন ভাই? এটা খুবই সহজ একটা বিষয়, বাট এটা নিয়ে আমি স্টুডেন্টদের কনফিউজড হতে দেখি এবং পরীক্ষার প্রশ্ন আসে এটা ধরে অনেক। ফলে তুলনা যদি সাবজেক্টিভের সাথে হয় আমরা সাবজেক্টিভ লিখবো এজ এবং দেনের পরে। তুলনা যদি অবজেক্টিভের সাথে হয় আমরা অবজেক্টিভ লিখবো। ওকে ভাই, এবার আসেন আমরা যেটা করছিলাম ওর থেকে অ্যাটেনশন দিই একবার রুলস ধরে। দেখেন লেখা আছে ভিআইপি। ভিআইপি মানে কি ভাই? ভার্বের পরে অবজেক্ট বসবে, অবশ্যই জানেন, অবজেক্টিভ ফর্মে হবে। ইনফিনিটিভ প্রিপজিশনের পরে প্রনাউন আসবে, সেটা কি হবে ভাই? অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে সাধারণত লাভস হার, কারণ ভার্বের পরে বসা আছে অবজেক্টের প্লেস। আই ডিসাইডেড টু ডোনেট, ইনফিনিটিভের পরে অবশ্যই অবজেক্টিভ ফর্ম হয়, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়। লাইক শব্দের এখানে অবশ্যই প্রিপজিশন মত অর্থ দিচ্ছে। স্টুডেন্টস লাইক আস, আমাদের মতো ছাত্রছাত্রীদের উচিত হেল্প করা বন্ধুদেরকে। দেন অ্যাকসেপ্টের পর প্রনাউনের অবজেক্টিভ ফর্ম লিখবো। এবং দেখেন জেরান্ডের পরে নিশ্চয় আমরা অবজেক্টিভ ফর্ম লিখবো। লেটের পর অবজেক্টিভ ফর্ম হয় অটোমেটিকলি, আমরা পারি। এবং নান বাট ছাড়া, যে নান বাট ছাড়া যত বাট দিয়ে এক্সপ্রেশন আছে তাদের পর আমরা প্রনাউন কোন ফর্ম লিখি ভাই? অবজেক্টিভ ফর্ম লিখি। ফলে আমার রিকোয়েস্ট থাকবে ভাই, বাক্যগুলো একটু কারেক্ট বাক্যটা, মানে এই পুরো বাক্যটা পড়েন, উত্তরটা সহ মুখে রিডিং পড়া থাকুক। আপনি পরীক্ষা হলে দেখবেন রুলস খেয়াল থাকবে আপনার বারবার পড়ার কারণে, বাট রুলসের মানে খেয়াল করানো ছাড়াই আপনি উত্তরগুলো পেরে যাবেন এবং কনফিডেন্টলি পারবেন, খুব ফাস্ট পারবেন। চলেন তারপর আমরা দেখব আরেকটা পয়েন্ট। এগেইন আমি কিন্তু আপনাদের আগে রুলস দেখাই না ভাই, এগুলো আপনি ন্যাচারালি পারবেন। হি কেম আফটার ড্যাশ কামিং, আপনি কি বলবেন? আফটার একটা প্রিপজিশন আছে, আপনি নিশ্চয়ই অবজেক্টিভ লিখতে চাইবেন, তবে আন্দাজে লিখেন না প্লিজ, বাক্যটা পড়েন। হি কেম আফটার মাই কামিং লিখবেন। ইয়েস, মাই কামিং, কারণটা নিশ্চয়ই আছে। ভার্বের সাথে আইনজি যুক্ত, মানে ভার্ব প্লাস আইনজির আগে যদি প্রোনাউন লিখতে হয়, প্রোনাউনের অবজেক্ট পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হয়। দেন হি টুইস্টেড ড্যাশ অ্যাঙ্কল, ভাই अगेन এটা কিন্তু একটা নাউন, তাই না? ইয়েস, নাউনের আগে যদি কোনো প্রোনাউন লিখতে হয়, প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হয়। দেন আই অথবা মাই লাভ ইজ ফর মাই কান্ট্রি, কি লিখবেন ভাই? বুঝছেন, এই বাক্যে ভার্ব হলো ইজ, তাহলে আপনি এখানে কি লিখবেন? আই লাভ ইজ মাই কান্ট্রি হয় না, আপনি লিখবেন মাই লাভ, মানে আমার ভালোবাসা আমার দেশের জন্য। মাই লাভ ইজ ফর মাই কান্ট্রি। ইয়েস, আই লাভ মাই কান্ট্রি আমি আলাদা লিখেছি আপনার জন্য। তার মানে লাভের আগে আপনি আই লিখতে পারবেন যদি লাভটাই মূল ভার্ব হয়, বাট আমাদের এখানে কিন্তু ভার্ব হলো ইজ। মাই লাভ ইজ ফর মাই কান্ট্রি, আমার ভালোবাসা আমার দেশের জন্য। দেন আসেন, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অবজেক্ট ড্যাশ কামিং, ওই যে প্রথমটার মতো ভাই, ভার্ব প্লাস আইনজির আগে আমরা প্রনাউন কোন ফর্ম লিখি? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা লিখি। আসেন এবার একবারে প্র্যাকটিক্যাল ওয়ে আপনাদেরকে দেখাই ভাই। এই যে এটা জেরান্ডের আগে ভার্ব প্লাস আইনজির আগে আমরা প্রনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম লিখি। শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অথবা কোনো নাউনের আগে আমরা যদি কোনো প্রোনাউন লিখতে হয়, প্রোনাউনের কোন ফর্ম লিখবো? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম লিখবো। আর পসেসিভ অ্যাডজেক্টিভের নামের ভিতরে যে আছে ভাই,
পসেসিভ অ্যাডজেক্টিভ শব্দটাই আপনাকে বলছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হলে তারপর একটা ভার্ব প্লাস আইএনজি থাকবে অথবা নাউন থাকবে। আমি কি বলতে পারি ইট ইজ মাই, বাক্য শেষ করা যায়? বলতে হয় ইট ইজ মাই ক্লাস। আমি কি বলতে পারি হি ইজ মাই, না, বলতে হয় হি ইজ মাই স্টুডেন্ট, হি ইজ মাই সিস্টার, হি ইজ মাই ব্রাদার। ওকে, আসেন এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টে যাই। দেখেন ভাই, মাইন, আওয়ার্স, ইউরস, হিজ, হার্স, দেয়ার্স, ইটস, এগুলো কি পসেসিভ প্রোনাউন। আমরা পসেসিভ প্রোনাউনটা এখন এখানে কুইক করে দেখে ফেলবো যে মাইন, আওয়ার্স, ইউরস, হিজ, হার্স, দেয়ার্স, ইটস, এগুলো কি পসেসিভ প্রোনাউন। এখন পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভের পার্থক্য কি ভাই? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই এটা কি থাকে? নাউন থাকে। আর পসেসিভ প্রোনাউনের পরে নাউন থাকে না, পসেসিভ প্রোনাউনের প্যাডের ভিতরে একটা নাউন থাকে। কেমনে? দেখেন আমি লিখেছি আপনাদের জন্য, মাই প্লাস নাউন, মানে মাই এর সাথে একটা নাউন হইলে যা হয় মাইন একাই তা, মানে মাই বুক ইকুয়াল মাইন, এমনটা। দেখেন এক্সাম্পল দিয়েছে, ইট ইজ মাইন, ইট ইজ মাই বুক, মানে মাইটা যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম তারপর একটা নাউন লিখেছি ইট ইজ মাই বুক। আর যদি আমরা পসেসিভ প্রোনাউন লিখি তাহলে বাক্যটা কেমন হয়? ইট ইজ মাইন, ইট ইজ মাইন বুক বলা যাবে না, কারণ মাইনের ভিতরে মানে পসেসিভ প্রোনাউনের ভিতরে আপনি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম পাবেন, সাথে বাক্যে থাকা একটা নাউন পাবেন। এক্সাম্পলটা আরো ভালো বুঝবেন এই বাক্যগুলো দেখলে। দেখেন, মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার না দেয়ার্স। ইয়েস, আপনি বলবেন মাই ডগ, না আমার কুকুর, ইজ স্মার্টার দেন দেয়ার ডগ। যদি এমনটা হইতো দেন দেয়ার ডগ, এটা হইলে আমাদের কাছে বেশি ভালো লাগতো। এখন ইংলিশের একটা প্যাটার্ন হলো ভাই, একই সেন্টেন্সে একই শব্দ দুইবার ওনারা ব্যবহার করেন না। তাহলে মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার ডগের পরিবর্তে ওনারা কি লিখবেন? দেয়ার্স, এই পসেসিভ প্রোনাউন লিখবেন। এই যে দেয়ার্সটা, এই পসেসিভ প্রোনাউনের ভিতরে বাক্যে ব্যবহৃত আগের একটা নাউন কিন্তু থাকে। তার মানে মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার্স মানে কি? আমার কুকুর তাদের কুকুরের চেয়েও স্মার্ট। সেম প্যাটার্ন, হিজ নেম কামস আফটার মাই, না মাইন, মাইন, মাইন মানে কি? মাই নেম, হিজ নেম কামস আফটার মাই নেম। দেন হার কার নাকি হার্টস কার? নিশ্চয়ই না, হার্টস কার বলতে পারবেন না, কারণ হার্টস একটা পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের পরে যেমন মাইন, দেয়ার্স, হার্টসও কিন্তু পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন থাকতে পারে না ভাই। তাহলে কার যেহেতু নাউন আছে, আপনি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ নেবেন হার। তাহলে হার কার, তার গাড়ি, ডাজ নট গো, চলে না, অ্যাজ ফাস্ট অ্যাজ আওয়ার, না আওয়ার্স। আওয়ার্স মানে কি? আওয়ার কার। বুঝতে পেরেছি ভাই? তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভ যে শব্দগুলো তাদের পর অবশ্যই আপনি একটা নাউন পাবেন। পসেসিভ প্রোনাউনের পরে কিন্তু নাউন লেখা যাবে না, কারণ পসেসিভ প্রোনাউনের ভিতরে একটা নাউন থাকে। আশা করি এই কথাটা ক্লিয়ার ভাই। প্র্যাকটিস যখন করবেন তখন আরো সহজ বুঝে যাবেন ইনশাআল্লাহ। আসেন এই বাক্যগুলো একটু সমাধান করার ট্রাই করেন। 3টা বাক্য আমি লিখেছি, ট্রাই। কোন বাক্যের উত্তর কি হবে? আসেন ভাই, when a man tended to know, খুব ভালো একটা এক্সপ্রেশন ইংলিশে আমরা ব্যবহার করি খুব ফর্মালি। when a man tended to know, যখন একজন মানুষ জানতে চায়, আমরা এই tended to know জায়গায় বলতে পারি when a man wanted to know অথবা intended to know। এটার যে tend শব্দটা খুব ভালো। তাহলে when a man tended to know, একটা মানুষ যখন জানতে চায় how I had got, কেমন আমি পাইছি ড্যাশ কন্টাক্ট নাম্বার, তার কন্টাক্ট নাম্বার অথবা তোমার কন্টাক্ট নাম্বার যেহেতু নাউন আকারে ধরছি আমরা, তাহলে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম লাগবে ভাই। হিম পসেসিভ ফর্ম না, হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, হিমও না, তাহলে উত্তর কিন্তু হিজের এই দুটোর একটা হতে পারে, বি অথবা ডি হতে পারে। সেকেন্ড অপশন আছে, আসেন আই টোল্ড হিম, আমি তারে বলছিলাম যে আই ওয়াজ গিভেন, মানে আমার দেওয়া হয়েছে ইট, এটা বাই এ রিলেটিভ অফ কি? রিলেটিভ অফ মাইন। মাইন, মাইন কোথায় আছে? মাইন তো নাই, হিজ আছে, যে হিজ, মানে একটা পসিভ প্রোনাউন লাগবে। রিলেটিভ অফ মাইন, রিলেটিভ অফ হিজ, রিলেটিভ অফ হার্টস, মানে একটা পসিভ প্রোনাউন লাগবে। ফলে উত্তর আমরা ডি নাম্বার নিব। হিম কিন্তু নিতে পারছি না, একটা পসিভ প্রোনাউন আকারে হিজ হতে পারে। আমরা পড়েছিলাম হিজ শব্দটা কিন্তু পসিটিভ অ্যাডজেক্টিভ এবং পসিটিভ প্রোনাউন দুটাই ব্যবহৃত হয়, একই শব্দ। এ ল্যাপটপ অফ ড্যাশ, আপনি অবশ্যই সেম কথা লিখবেন, এ ল্যাপটপ অফ মাইন, এ ল্যাপটপ অফ মাইন হ্যাজ বিন লস্ট, আমার একটা ল্যাপটপ হারাই গেছে। এ ল্যাপটপ অফ মাইন মানে কি? মাই ল্যাপটপ। তারপর আসেন ইউ শুডন্ট সে নেস্টি থিংস অ্যাবাউট জেসিকা, শি ইজ আ ফ্রেন্ড অফ মাইন, অথবা আওয়ার্স, হার্টস, হিজ।
তাহলে শি ইজ আ ফ্রেন্ড অফ কি আছে, হার তো হবে না, হার্টস লাগবে, ইউ না, এই যে শি ইজ আ ফ্রেন্ড অফ আওয়ার্স। শি ইজ আ ফ্রেন্ড অফ আওয়ার্স মানে কি, শি ইজ আওয়ার ফ্রেন্ডস, শি ইজ আওয়ার ফ্রেন্ডস। দেখেন উত্তরগুলো আমি ব্যাখ্যা সহ লিখেছি যেন আপনাদের সহজ হয়। দেখেন ভাই আমাদের উত্তর হবে ডি নাম্বার। দেখেন প্রথমত আমরা কন্টাক্ট নাম্বার আগে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম দরকার নিলাম সেটা, এরপর কিন্তু দরকার আমাদের ইট ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন ইট বাই এ রিলেটিভ অফ হিজ। হিজ শব্দটা কিন্তু হি শব্দের পজিটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভও। তাহলে এ ল্যাপটপ অফ, তাহলে এ রিলেটিভ অফ হিজ মানে কি ভাই, ওয়ান অফ হিজ রিলেটিভস। এ ল্যাপটপ অফ মাইন মানে কি, ওয়ান অফ মাই ল্যাপটপস, ওয়ান অফ মাই ল্যাপটপস। ওকে, তাহলে এ ল্যাপটপ অফ মাইন। তারপর শি ইজ আ ফ্রেন্ড অফ আওয়ার্স, আওয়ার্স মানে কি, শি ইজ ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস। আশা করি আপনাদেরকে পজিটিভ প্রোনাউনের পয়েন্টটা বোঝাতে পেরেছি। প্রত্যেকটা পজিটিভ প্রোনাউনের ভিতরে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন থাকে, একটা নাউনও কিন্তু থাকে। ওকে, এবং পজিটিভ প্রোনাউনের পরে আপনি কোনো নাউন লিখতে পারবেন না, সাবধান, কারণ এটার ভিতরে একটা নাউন থাকে। এবার আসেন রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা ছোট্ট বিষয় দেখি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আসছে ইনক্লুডিং বিশেষ পরীক্ষা কারেকশন আকারে। এই মানে গেরিলা ভাই, কয়েকটা শব্দ, এতে আমরা অ্যাভেইল অ্যাবসেন্স, পিতে প্রাইড প্লিউম, আর ইতে এক্সাক্ট, এই শব্দগুলোর পরে অবশ্যই আপনি রিফ্লেক্সিভ লিখবেন, রিফ্লেক্সিভ প্রোনাউন লিখবেন। যেমন ডোন্ট প্রাইড ইউরসেলফ অন ইউর ওয়েলথ, মানে তোমার ওয়েলথ নিয়ে বেশি ভাবনিও না। এখন ইউরসেলফ কেমন লিখবেন সেটা আপনি বুঝবেন, বাক্যের সাবজেক্ট অনুযায়ী লিখবেন। এখানে ইম্পারেটিভ প্রোনাউন, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সবসময় থাকে উজ্জ। দে অ্যাভেইল দেমসেলফস, দেখছেন দে অ্যাভেইল দেমসেলফস, এখানে দের সাথে অ্যাভেইল দেমসেলফ লিখেছি। তার মানে এই যে অ্যাভেইল, অ্যাবসেন্স, প্রাইড, প্লিউম, এক্সাক্ট, এই শব্দগুলোর পরে বাক্যে থাকা সাবজেক্ট অনুযায়ী আপনি একটা রিফ্লেক্সিভ ফর্ম অবশ্যই লিখতে হবে। অ্যাটেনশন দিয়ে এই শব্দগুলো মুখস্থ রাখেন। ওকে, অ্যাভেইল, অ্যাবসেন্স, প্রাইড, প্লিউম, এক্সাক্ট। দেন এবার এই প্রশ্নটা সমাধান করেন তো ভাই, এটা আপনি কারেকশন আকারেও পাবেন, সামনে রাইট ফর্ম ভার্বের মতো করেও পারবেন। ইচ অফ দ্য সানস ফলোড ড্যাশ ফাদার স্ট্রেট, বিশেষ পরীক্ষা আসছে, কি লিখবেন, ইচ আছে, সিঙ্গুলারকে রেফার করে, ইচ অফ দ্য সানস, ইয়েস, যেহেতু সিঙ্গুলারকে রেফার করে আপনি নিশ্চয়ই সিঙ্গুলারে লিখবেন, দেয়ার লিখবেন না, দেম লিখবেন না, হিমসেলফ লিখবেন না। ইয়েস, ইচ অফ দ্য সানস ফলোড হিজ ফাদার্স ট্রেড। ইয়েস, এটাকে আমরা একবার ব্যাখ্যা লিখেছি, দেখেন ইচ, আইদার, নেইদারের এর পজিটিভ কেস সাধারণত কি সিঙ্গুলার, হিজ, হার অথবা ইটস হয়, মানে ইচ অফ, ইচ, আইদার, নেইদারের পজিটিভ কেস কি হিজ হবে অথবা হার হবে অথবা ইটস হবে। এখন যেহেতু এখানে সান বোঝাচ্ছে ছেলে মানুষ, ফলে আমরা হিজ লিখলাম। ওকে ভাই, দেন আসেন কয়েকটা বাক্য লেখা আছে, দেখেন তো। দিস ইজ মাই বুক, দিজ আর নিউ বুকস, দ্যাট ওয়াজ মাই স্কুল, দোজ ওয়ার গুড স্কুলস। এগুলো আমি আপনাদেরকে শুরুর ক্লাসে বলেছিলাম, মানে পাঠ্য অফিসের যেদিন পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম। দেখেন দিস ইজ মাই বুক, দিজ আর নিউ বুকস, আমরা জানি দিস শব্দটার প্লুরাল হলো দিজ, যেহেতু দিস শব্দটা সিঙ্গুলার, তারপরে নাউন হোক ভার্ব হোক যাই হোক সিঙ্গুলারই হবে, এটাই বলছি দিস ইজ। তারপরে দিস শব্দটা যেহেতু প্লুরাল, তারপর নাউন ভার্ব যাই আসবে প্লুরাল হবে, এগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, দিস আর দিস প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। অন্যদিকে দ্যাট আর দোজ পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, এবং দ্যাট শব্দটা যেহেতু সিঙ্গুলার, প্লুরাল হলো দোজ, ফলে দ্যাটের পরে সিঙ্গুলারই হবে, যা আসবে নাউন হোক ভার্ব হোক সিঙ্গুলার হবে। দোজ যেহেতু প্লুরাল, তারপর অবশ্যই নাউন ভার্ব যাই আসুক প্লুরালেই হবে। আসেন লিখেছি এই কথাটা, দিস ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দিস, মানে দিস শব্দটা দিস শব্দের সিঙ্গুলার। তাহলে দিস হলো সিঙ্গুলার, দিস হলো প্লুরাল, প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। দ্যাট হলো সিঙ্গুলার, দোজ হলো প্লুরাল, পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। কথা খেয়াল রাখেন। দেন এই প্রশ্ন সমাধান করেন, খুব ইম্পর্টেন্ট, রেসিপ্রোকাল প্রোনাউনের মুডে পরীক্ষা প্রশ্ন আসছে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোন বাক্যটা কারেক্ট। রেসিপ্রোকাল প্রোনাউন আমরা যেটাকে পড়ি ভাই ইচ আদার, ওয়ান অ্যানাদার দিয়ে, অবশ্যই আপনি উত্তর বলবেন দ্য থ্রি সিস্টার্স, তিন বোন যেহেতু আছে, আমরা দুইয়ের মাঝে রিলেশন বোঝাতে ইচ আদার বলি। এখানে বলছে ডাবল স্টার্স অরবিট, মানে ডাবল স্টার্স অরবিট করে, প্রদক্ষিণ করে, তাহলে দুইয়ের মাঝে বোঝাতে ভাই আমরা ইচ আদার বলি, আর দুইয়ের বেশি মাঝে আমরা ওয়ান আনাদার বলি। তাহলে আমরা অবশ্যই এখানে ইচ আদার বলবো, ইচ আদার ওয়ান, ইচ টু দ্য আদার না ভাই। আর এখানে যেহেতু তিন বলছে, ফলে আপনি ওয়ান আনাদার কোথায় আছে, উত্তর অবশ্যই ওয়ান আনাদার। দ্য থ্রি সিস্টার্স লাভস তো না, লাভ কিন্তু, ফলে উত্তরে আপনি লিখেছেন নিশ্চয়ই দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার, ইয়েস। আর এখানে ইচ আদার কথা লেখা আছে, ইচ আদার রেসিপ্রোকাল রিলেশন বিটুইন টু, আর ওয়ান আদার রেসিপ্রোকাল রিলেশন বিটুইন মোর দেন টু। সহজ কথাটা, তাই না ভাই? দেন আসেন
একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, নেইদার অফ দেম স ড্যাশ, কি লিখবেন? উত্তর লিখেছি আপনাদের জন্য অটো। দেখেন, নেইদার অফ দেম স দা আদার। কেন আপনার কাছে মনে হয় এটা? দুইজনের কেউ একে অপরকে দেখে নাই। এই ব্যাখ্যাটা আপনি ভালো করে দেখেন, এখানে লেখা আছে সুন্দর করে, নেইদারের সাথে ইচ আদার বসে না। নেইদার, এখন নেইদার দ্বারা কিন্তু আমরা নেইদার অফ দেম দুজনকে রেফার করছি আমরা। এখন ইচ আদার লিখে ফেলার একটা টেন্ডেন্সি কাজ করবে, যেহেতু একটু আগে পড়ে এসেছি। এটাই বলা আছে, নেইদারের সাথে ইচ আদার বসে না। নেইদার অফ দেম মানি তাদের দুজনের প্রত্যেককে বোঝানো হয়েছে। এক্ষেত্রে ইচ আদার দরকার নাই, যদি করেন সেটা রিডান্ডেন্সি হয়ে যাবে। ওকে ভাই, অ্যাটেনশন দিয়ে পড়েন। আরো কোশ্চেন আছে, নেইদার অফ দেম ট্রাস্ট ইচ আদার। ইচ আদার বলা যাবে না, কি বলতে হয়? নেইদার অফ দেম ট্রাস্ট দা আদার। ওকে ভাই, দেন এখানে একটু অ্যাটেনশন দেন, এই প্রশ্নগুলো সমাধান করার ট্রাই করেন। ওয়ান শুড ডু ড্যাশ প্যারেন্টস। পজ করেন, আমি রুল বলবো আপনাকে, অবশ্যই একটু পরেই রুল বলবো। আপনি আগে নিজের মতো চেষ্টা করেন, আপনি ন্যাচারালি এগুলোর অধিকাংশ পারেন। ইয়েস, আপনি নিশ্চয়ই উত্তরগুলো এভাবে বলছেন, আমি যতটুকু বুঝতে পারছি। ওয়ান দিয়ে বাক্য শুরু হলে আমরা ওয়ান্স দিয়ে কাজ করি, তাই না? ওয়ান ইকুয়াল ওয়ান্স, তাহলে ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস। এখানে ওয়ান বলতে একজনকে বোঝায় না, প্রত্যেক বোঝায়। প্রত্যেকের উচিত প্রত্যেকের বাবা মার কি করা? ওবেই করা। এভরিওয়ান আছে, সিঙ্গুলারকে রেফার করছে, ফলে এগেইন আমরা কিন্তু এখানে আবার ওয়ান্স লিখবো না, এখানে হিজ লিখবো। তাহলে ওয়ান থাকলে ওয়ান্স, আর এভরিওয়ান থাকলে হিজ লিখছি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, এটা আমরা বিসিএস পরীক্ষার প্রশ্ন নিশ্চয়ই জানেন। ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা হয় কি? সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ, দেয়ার লিখবেন না, নিশ্চয়ই সিঙ্গুলারকে রেফার করছে, হিজ লিখবেন, হিজ। তারপর ইচ অফ দ্য ওয়ার্কার্স, একই মুডের, ইচ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান হিজ জব। আপনি কোনোভাবেই দেয়ার লিখবেন না, ওয়ান্স তো লিখবেন না। ওয়ান্স আমরা তখনই লিখি যদি সাবজেক্টে শুধু ওয়ান থাকে, এক নম্বরটা বাক্যের মতো। ওকে, একবার রুল লিখা আছে আপনাদের জন্য ভাই, সহজ ভাষায়। ওয়ান যদি সাবজেক্ট হিসেবে বসে, পজিটিভ কেসটি সর্বদা কি হয়? ওয়ান্স হয়। তাহলে ওয়ান থাকলে ওয়ান্স হবে, ওয়ান ইকুয়াল ওয়ান্স। তারপর লেখা আছে নো, এভরি, এনি। সাথে যদি বডি, ম্যান, ওয়ান বসে, পজিটিভটি অবশ্যই হিজ অথবা হার হয়। ছেলেকে বুঝালে আমরা হিজ লিখবো, আর ছেলেকে না বুঝিয়ে যদি মেয়েকে বুঝে আমরা হার লিখবো। দেন ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নেইদার অফ দা, প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব, পসেসিভ কেসটি সর্বদাই হিজ অথবা হার বসে। अगेन সেম ইস্যু, ব্যক্তি ছেলে বুঝালে আমরা হিজ লিখবো, মেয়ে বুঝালে আমরা হার লিখবো। কঠিন না কিন্তু ওগুলো ভাই মোটেও, আপনার কাছে ভালো লাগার কথা, সহজে বুঝে ফেলার কথা। দেন এই দুইটা প্রশ্ন সমাধান করেন প্লিজ। পরীক্ষা আসছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তিনটা প্রোনাউন যখন একসাথে থাকে, একটা বাক্যে যখন তিনটা প্রোনাউন একসাথে থাকে, তখন আমরা আসলে এদের সিরিয়ালটা কেমনে মেনটেন করব? ইচ্ছে মতো কি আমি লিখে ফেলবো, নাকি কোনো প্যাটার্ন আছে যেটা আমাকে অবশ্যই ফলো করতে হবে? ইয়েস ভাই, একটা প্যাটার্ন কিন্তু অবশ্যই আছে, আপনারা একটা সূত্রও পারেন নিশ্চয়ই। আমরা নর্মালি যখন তিনটা প্রোনাউনকে একসাথে পাই, আমরা 231 লিখি। কি লিখি? 231 মানে কি ভাই? টু মানে হলো সেকেন্ড পার্সন, মানে তুমি তোমরা। আর তিন মানে হলো ভাই থার্ড পার্সন, সে তে, সে তারা। আর আই মানে ফার্স্ট পার্সন, মানে তুমি, সে, আমি আগে লিখি নর্মাল কথা যদি বসে। কিন্তু যদি অপরাধ স্বীকার করা বোঝায় তখন আমরা 123 লিখি। তার মানে নর্মালি আমরা 231 লিখি, আর যদি অপরাধ স্বীকার করা বোঝায় বাক্যে তখন আমরা 123 লিখি। এটা নর্মাল কার্টেসিও কিন্তু বটে। আপনি একটা কি বলা যেতে পারে, আপনি একজন ভালো মানুষ, আপনার 3 বন্ধু মিলে ভালো একটা কাজ করছেন, আপনি নিশ্চয়ই প্রথমত ক্রেডিট দিবেন আপনার যে বন্ধু আপনার সামনে উপস্থিত আছে তারে, তারপর যে নাই তারে, তারপর আপনি নিজের কথা বলবেন, শেষে বলবেন নিজের কথা। আবার আপনি কোনো কারণে একটা চুরি করছেন, চুরি করে ধরা খেয়ে গেছেন, তখন আপনি বলবেন আমরা 3 জন চোর, ভাঙিয়ে কেমনে বলবেন? আপনি চোর হলো, আপনি আপনার ভিতরে একটা মানে মানবিকতা আছে, আপনি তখন বলবেন নিজের দোষ আগে স্বীকার করুন, বলবেন আমি একটা চোর, তারপর যে সাথে আছে তারা বলবেন তুইও অজ্ঞা চোর, আর যেটা নাই হেতের শেষে করবেন হেজ্ঞায় একটা চোর। তার মানে আমি অজ্ঞা চোর, তুইও অজ্ঞা চোর, আর হেইতো অজ্ঞা চোর। তার মানে ভালো ক্ষেত্রে আমরা তার কথা বলবো আগে যে প্রেজেন্ট, তারপর যে নাই, তারপর আমি, মানে 231 হলো ভালো ক্ষেত্রে। আর দোষ করে স্বীকার করা বা অপরাধ স্বীকার করা যখন বোঝায় বাক্যের সেন্টেন্স, তখন আমরা কি করব?
আমি চোর, তুমি চোর, সে চোর, মানে 123 লিখবো। তাহলে এখানে দেখেন ভাই আমাদের এই বাক্যে সেখানে গেছে, এখানে কোনো দোষের কিছু নাই, বোঝা যাচ্ছে না। তাহলে আমরা লিখবো কি, তুমি, সে এবং আমি সেখানে গিয়েছিলাম। ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। পরীক্ষা আসছে। এরপরটা দেখেন পানিশড, দেখে কিন্তু আমরা আমাদের বইগুলোতে মোস্টলি এটার উত্তর কিন্তু মানে এই যে 1 2 3 লেখা থাকে, বাট বাক্যে কিন্তু এটা বোঝায় না। পানিশড বোঝাচ্ছে, এখানে দোষ তো আর স্বীকার করার কিছু আসে না, দোষ স্বীকার করা, প্রকাশ করতে হবে বাক্যে কিন্তু। তাহলে আসেন এখানে উত্তর হবে আগেরটার মতো, তুমি, সে এবং আমি, শেল বি পানিশ, মানে মাইর খাবো। ওকে ভাই, একটু ভেজাল মনে করছেন, আমি ব্যাখ্যা দিচ্ছি সামনে আপনাকে, অসুবিধা নাই ভাই। তাহলে নরমালি আমরা যখন নরমাল কথা বুঝাবে আমরা 231 লিখবো, বাট দোষ স্বীকার করা এই কথাটা যদি বাক্যে প্রকাশিত হয় তখন আমরা কি লিখবো, 123 লিখবো। আসেন এই কথা দেখেন এবার। তাহলে ইউ, হি অ্যান্ড আই হলো নরমাল সেন্স, বাট আই, ইউ অ্যান্ড হি মানে 123 হলো অপরাধ স্বীকার করা, যদি প্রকাশ করা বোঝায়। দেখেন আই, ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম, মানে আমরা যে অপরাধ করছি এটা কিন্তু বোঝা যাচ্ছে বাক্যে। আগের বাক্যে শেল বি পানিশড এটা কিন্তু ক্লিয়ার না। ওকে, তাহলে আই, ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম বা মার্ডার, আমরা দোষ স্বীকার করছি, এটা প্রকাশ করছি বাক্যে। ফলে আগে আমি চোর, আমি খুন করছি, তুমি খুন করছো, সেও খুন করছে, সেম টাইপ। আই, ইউ অ্যান্ড হি আর ব্লেম, আর টু ব্লেম, পরীক্ষা সেটা দেখেন। আই, ইউ ব্রোক দ্য গ্লাস, আমরা দুজনেই গ্লাস ভাঙছি। এখন 3 জন লাগবে, বিষয়টা এরকম না, 2 জন হইলেও কিন্তু এই সিকোয়েন্স থাকবে। ওকে, তাহলে আই প্রথমে, যেহেতু দোষ স্বীকার করার পয়েন্ট আসছে, ভাঙছি আমরা, ফলে আগে আমি ভাঙছি, তারপর তুমি, এই কথা আসবে। আই, ইউ স্টোল দা বাইসাইকেল, আমরা সাইকেল চুরি করছি, তাহলে আগে আমি চুরি করছি, আমার কথা আগে আসবে, তারপর আপনার কথা আসবে। ওকে ভাই, আসেন বাংলাদেশ ব্যাংকের খুব দামি একটা চাকরি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই চাকরির এই প্রশ্নটা আসছে, দেখি সমাধান করেন তো। দ্য প্রেজেন্স, প্রেজেন্স মানে এখানে পুরস্কার ভাই, গিফটস, আর ফর তোমার জন্য এবং আমার জন্য পুরস্কার, এটা কিন্তু পজিটিভ টুন নাকি, চুরির কিছু নাই কিন্তু এখানে। তাহলে যেহেতু মানে পুরস্কারটা আমার জন্য তোমার জন্য, ফলে আগে আমার কথা বলবো না, পজিটিভ টুনে কিন্তু আগে আমার কথা বলি না, আগে বলবো পুরস্কারটা তোমার জন্য এবং আমার জন্য। দ্য প্রেজেন্স আর ফর ইউ অ্যান্ড মি, আমরা বলি না আমার বন্ধু এবং আমি ভিজিট কক্সবাজার গিয়েছিলাম, আমরা কিন্তু বলতে পারি না যে আই অ্যান্ড মাই ফ্রেন্ডস ভিজিটেড কক্সবাজার, বলতে হয় মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, মাই ফ্রেন্ডস আই ভিজিটেড অ্যান্ড আই ভিজিটেড কক্সবাজার। মানে আমরা যখন নর্মাল সেন্সে কথা বলি আমরা নিজের কথা শেষে বলি ভাই। ওকে, দেন আসেন রিলেটিভ প্রোনাউনে আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমি আগে রিলেটিভ প্রোনাউনের একটা ছোট্ট গ্লিম্পস দিয়েছিলাম শুরুর দিকে আপনাকে। রিলেটিভ প্রোনাউনটা এবার আমরা একটু ডিটেইল পড়ি ভাই। রিলেটিভ প্রোনাউন মানে কি? রিলেটিভ শব্দের অর্থ কি ভাই? আত্মীয়, মানে আত্মীয় প্রোনাউন, আপনি সহজ ভাষায় বলেন আত্মীয় প্রোনাউন। তার মানে আত্মীয় যদি কেউ আপনার হয় নিশ্চয়ই তিনি আপনার সাথে থাকবে, পাশে থাকবে, বিপদে কাছে থাকবে ব্যক্তিগত লাইফে। যদি কেউ আপনার আত্মীয় আসলে কিন্তু এটা আপনার বিপদে থাকে না, এটা আপনার কষ্ট দেয়, আসলে সে আত্মীয় না। তো এখানে রিলেটিভ প্রোনাউন কিন্তু এমনই একবারে প্র্যাকটিক্যাল ওয়েটা দেখাচ্ছে। আই নো দ্য পারসন হু ইজ হিয়ার, এই যে হুটা হলো রিলেটিভ প্রোনাউন আর এই দা পারসনটা হলো আত্মীয়, মানে অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন সবসময় যারে বোঝায় তার পাশেই বসে, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যান্টিসিডেন্ট। তাহলে দা পারসনটা হলো ভাই অ্যান্টিসিডেন্ট আর হুটা কি? রিলেটিভ প্রোনাউন। দা পারসনটা কি ভাই? অ্যান্টিসিডেন্ট। এতটুকু বুঝছেন না? এতটুকু বুঝলেই হবে। তাহলে রিলেটিভ প্রোনাউন সবসময় তার পাশেই বসে, যারে সে বোঝায়, যারে সে বোঝায় তার ইংরেজি নাম হলো অ্যান্টিসিডেন্ট। আমরা এটা মুখস্থ করার দরকার নাই, শুধু এই কথাটা বুঝলেই হবে। রিলেটিভ প্রোনাউন সবসময় যারে বোঝায় তার পাশেই বসে। এখানে আমি 3টা বাক্য রাখছি, আপনি একটু পজ করেন তো ভাই, কোন বাক্যে কোন মানে রিলেটিভ প্রোনাউনটা লিখবেন? আই নো দ্য পারসন ড্যাশ ইজ হিয়ার, আই বট আ বুক ড্যাশ ইজ এক্সেলেন্ট, হি ইজ মাই ব্রাদার ড্যাশ ইজ ড্যাশ কার ইজ এক্সপেন্সিভ। আমি জানি আপনি অটোমেটিকলি পেরে যাবেন এবং আপনার পারা উচিত, না পারলে হতাশ হইয়েন না, আমি আসি। প্রথম বাক্যে আপনি অবশ্যই হু বলে ফেলবেন, সেকেন্ড বাক্যে আপনি নিশ্চয়ই হুইচ বলবেন, থার্ড বাক্যে আপনি হু বলতে চাইলেও হু বলতে পারবেন না ভাই, হুজ বলতে হবে। এবং কেন আসেন আমি অ্যাটেনশন দেই আপনাদেরকে। দেখেন ভাই বিস্তারিত লিখে রাখছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন আমরা জানি ভাই হু এবং হুম ব্যক্তির পরিবর্তে বসে, হু এবং হুম ব্যক্তির পরিবর্তে বসে। এখন হু আর হুমের মাঝেও পার্থক্য আছে, আমরা সেটা দেখবো আলাদা করে। দেখেন হু শব্দটা হলো সাবজেক্টিভ, হু শব্দটা কি ভাই? সাবজেক্টিভ, মানে সাবজেক্টিভের প্লেসে সে বসবে। আর হুম শব্দটা কিন্তু অবজেক্টিভ, তার মানে অবজেক্টিভের প্লেসে সে বসবে। তার মানে হু আর হুম ব্যক্তির পরিবর্তে আমরা বসাবো বাক্যে। হু সাবজেক্টিভ, হুম অবজেক্টিভ। দেন উইচ, দ্যাট, হোয়াট এগুলো কিন্তু বস্তুর পরিবর্তে বসে। আর হুজ,
হুজ অবশ্যই ব্যক্তির পরিবর্তে বসবে, তবে খেয়াল রাখেন হুজের পর একটা নাউন থাকবে। নাউনটা অবশ্য নাম হবে না, কেমনে সেটা বাক্যে দেখেন আই নো দ্য পারসন হু ইজ হিয়ার, দেখেন এই হু দ্বারা কিন্তু দ্য পারসনকে বোঝাচ্ছে, কারেক্ট। 2 নম্বর বাক্যে আই বট আ বুক হুইচ ইজ এক্সিলেন্ট, এখানে আমরা হুইচ ইজ এক্সিলেন্ট কেমনে লিখছি ভাই, দেখেন বস্তুর বোঝাচ্ছে যেন হুইচ লিখেছি। থার্ড বাক্যে আসেন, থার্ড বাক্যটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, আমরা পেন্সে পড়ে যাই, পরীক্ষা অনেক প্রশ্ন আসছে থার্ড বাক্যের মতো করে। হি ইজ মাই ব্রাদার, দেখেন হি ইজ মাই ব্রাদার, আপনি হু লিখে ফেলবেন না ভাই, সাবধান। তারপরে কিন্তু কার আছে, আপনি বলতে পারবেন হি ইজ মাই ব্রাদার হু কার ইজ এক্সপেন্সিভ, না। হুজ শব্দটা, হুজ যে শব্দটা, এটার অর্থ কিন্তু যার, অর্থ কি যার, এটা কিন্তু একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ভাই। তারপর অবশ্যই এটা নাউন থাকবে, তবে ব্যক্তির নাম থাকবে না, কখন আপনি পাবেন না। ফলে দেখেন হি ইজ মাই ব্রাদার হুজ কার, যার গাড়ি দামি, হি ইজ মাই ব্রাদার হুজ কার ইজ এক্সপেন্সিভ, যার গাড়িটা দামি। ফলে আমরা হুজ লিখব কখন, যখন আগে ব্যক্তি থাকবে, তারপরে অবশ্যই একটা নাউন থাকবে, কি থাকবে, একটা নাউন থাকবে, ঠিক আছে। আসেন এবার আপনি এটা নিয়ে কাজ করেন। তার আগে আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই দেই, হ্যাঁ এই কথাটা আমরা সামনেও বলবো, আর একটু এখানে দেখাই আপনাকে, দুটা বাক্য লিখে আপনাদেরকে দেখাই। হু আর হুম নিয়ে আপনাদের মনে একটু কনফিউশন থাকবে, স্যার কখন হু লিখবো কখন হুম লিখবো, তাই না? এটা নিয়ে একটু বলে দিই, সামনে আবার বলবো প্রয়োজন মতো, হ্যাঁ ছোট্ট করে বলি। আমি ধরেন বাক্য লিখলাম আই নো, আমার এই কথা মনোযোগ দিয়ে শুনেন ভাই, অসংখ্য প্রশ্ন পাবেন, সমাধান করে ফেলবেন। অনেক পেঁচ গোছের একটা জিনিস বলছি এখন আপনাদেরকে, সহজে বুঝবেন। আই নো হু অথবা হুম ইউ আর। একটা বাক্য লিখলাম আই নো হু অথবা হুম একই টাইপ লিখছি, আপনি কোনটাতে কি লিখবেন? অনেক অনেক প্যাঁচগোছ আছে এটার। আমি যেটা বলছি এটার অ্যাটেনশন দেন, দেখবেন আমি অনেক প্রশ্ন আপনাকে সমাধান করাই দিতে পারবো, আপনি নিজে সমাধান করতে পারবেন এই রুলেই। দেখেন ভাই, আপনি যখন বুঝবেন বাক্যে, সরি আমি বাক্য শেষ করে নেই, আই নো দ্য পারসন, হ্যাঁ আমি বাক্যটা আমি আবার একটু লিখি, আপনাদেরকে কষ্ট না দেই, আবার লিখি আপনাদের ক্লিয়ারেন্সের জন্য, আবার একটু বাক্য লিখি। ধরেন আমি এই বাক্যটা রাখলাম, প্রথম বাক্যটাই রেখে দিলাম, আর একটা বাক্য লিখি ইউ আর দ্য বয় হু অথবা হুম আই ওয়ান্ট। ওকে ভাই, দেখেন আপনি এখানে উইচের জায়গায় মনে করেন হুম আছে, তাহলে এই 1 আর 2 নম্বর বাক্য দেখেন। এখন আপনি দুটা বাক্যেই দেখছেন হু অথবা হুম আছে, এখন আপনি হু লিখবেন নাকি হুম লিখবেন, নিশ্চিত হবেন কেমনে? আমার সহজ কথা, প্রথমত আপনি দেখছেন আপনার অ্যান্টিসিডেন্ট, মানে এই হু অথবা হুম বোঝাচ্ছে ব্যক্তিরে, ব্যক্তির যদি বোঝায় আপনি নিশ্চিত বুঝে নিচ্ছেন হু আর হুম বসবে। এখন হু লিখবেন না হুম লিখবেন, কারণ ব্যক্তির পরিবর্তে হু লিখা যায় হুম লিখা যায়, কারে লিখবো? এটার সহজ সমাধান হলো আপনি পুরো বাক্যটা রিডিং পরে দেখবেন বাক্যের ভার্ব কয়টা আছে। প্রথমে কি করবেন ভাই, বাক্যের ভার্ব কয়টা আছে দেখেন। এই বাক্যে নো একটা ভার্ব এবং ইজ আর একটা ভার্ব, তাহলে ভার্ব আছে কয়টা? দুইটা ভার্ব আছে। এবার আপনি দেখবেন এই দুইটা ভার্বের জন্য দুইটা সাবজেক্ট আছে কি না, দুইটা ভার্বের জন্য দুইটা সাবজেক্ট আছে কি না। যদি সাবজেক্ট দুইটা না থাকে একটা থাকে, তখন অবশ্যই হু লিখবেন। তাহলে দেখেন এই নো ভার্ব সাবজেক্ট কি ভাই? নো ভার্ব সাবজেক্ট হলো আই, তার মানে একটা সাবজেক্ট আছে। ইজ ভার্ব সাবজেক্ট কে? ইজ ভার্ব সাবজেক্ট এখানে আছে? নাই। ইজ ভার্ব সাবজেক্ট কিন্তু নাই, তার মানে একটা সাবজেক্টের গ্যাপ আছে, ফলে আমরা হু লিখব। উল্টাটা তো বুঝে গেছেন। এখানে আবার আসেন, আমরা দেখতে পাচ্ছি বয় এর পরিবর্তে হু হুম লিখবো, কারে লিখবো নিশ্চিত না, আপনি আগে সাবজেক্ট ভার্ব খোঁজেন, আর একটা ভার্ব ওয়ান্ট একটা ভার্ব, আপনি দুইটা ভার্বের দুইটা সাবজেক্ট খোঁজেন। যদি দেখেন দুইটা ভার্বের দুইটা সাবজেক্ট আছে, তবে অবশ্যই হুম লিখবেন। দুইটা ভার্বের একটা সাবজেক্ট আছে, তখন অবশ্যই হু লিখবেন। দেখেন আর হলো আমাদের ভার্ব, আর ভার্বের সাবজেক্ট হলো ইউ। সেকেন্ড যে ভার্বটা ওয়ান ভার্বের সাবজেক্ট কে? আই, তার মানে দুইটা ভার্ব পাইছি, দুইটা সাবজেক্টও পাইছি, তার মানে কোনো অভাব নাই, আপনি হুম লিখবেন। সহজ হিসাব, বুঝছেন ভাই? তাহলে আপনি যখন বুঝতে পারছেন বাক্যে আমাদের হু হুম নিশ্চিত হবে, এখন হু লিখবেন না হুম লিখবেন, খেয়াল করবেন বাক্যের ভার্বের দিকে। বাক্যের ভার্ব যে কয়টা আছে, দুইটাই লাগবে এমন না, তিনটা থাকতে পারে ভার্ব, কিন্তু বাক্যের ভার্ব যে কয়টা আপনি ওই কয়টা সাবজেক্ট খুঁজবেন। যদি দেখেন বাক্যের ভার্ব আছে 3টা, সাবজেক্টও আছে 3টা, তার মানে কোনো অভাব নাই, আপনি হুম লিখবেন।
বাক্যের ভার্ব আছে 2টা বা 3টা, মানে যে কয়টা ভার্ব আছে ওই কয়টা সাবজেক্ট নাই, একটা সাবজেক্ট কম আছে, তখন আপনি হু লিখবেন। বুঝছেন ভাই? আমার এই কথাটার সমাধান পাবেন অনেকগুলো প্রশ্নে, আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। হোয়াট অথবা দ্যাট, মানে হোয়াট অথবা দ্যাট আমরা কখন কোনটা লিখবো? বাক্য দেখেন, ডিড ইউ হিয়ার হোয়াট হি শেয়ার্ড, ডিড ইউ হিয়ার দ্য স্টোরি দ্যাট হি শেয়ার্ড। একই জিনিস ভাই, তুমি কি শুনেছ যা সে শেয়ার করেছে, তুমি কি শুনেছ যেই গল্পটি সে শেয়ার করেছে। মূল পয়েন্ট হলো হোয়াট আর দ্যাট, হোয়াট আর দ্যাট আপনি কখন লিখবেন? হোয়াট লিখবেন তখন যখন দেখবেন অ্যান্টিসিডেন্ট নাই, দ্যাট লিখবেন কখন? যখন দেখবেন অ্যান্টিসিডেন্ট আছে। বাক্যের অর্থ দেখলে বুঝবেন। ডিড ইউ হিয়ার, তুমি কি শুনেছো? হোয়াট হি শেয়ার, যা সে শেয়ার করছে। তাহলে যেটা শেয়ার করছে সেটা কিন্তু এখানে লেখা নাই, তাই না ভাই? এই জন্য হোয়াট লিখলাম। আর এখানে ডিড ইউ হিয়ার দ্য স্টোরি, তুমি কি শুনেছো ওই গল্পটা যেটা সে শেয়ার করছে। তাহলে দ্যাট দ্বারা কিন্তু যেটা বোঝাচ্ছে, যেটা কিন্তু এখানে উল্লেখ আছে। ছোট ছোট কয়েকটা বিষয় আমি বোঝানোর ট্রাই করছি। ইটস আর ইটস সেম, এগুলো খুব ছোট, সহজে বুঝে যাবেন। ইটস অ্যাপোস্ট্রফি দিয়ে আর অ্যাপোস্ট্রফি ছাড়া। ভাই অ্যাপোস্ট্রফি দিলে অর্থ ইট ইজ, ইট হ্যাজ, ইট ওয়াজ। বাক্যের সেন্স অনুযায়ী আপনি বুঝবেন এটা কি ইট ইজ বোঝাচ্ছে, ইট ওয়াজ বোঝাচ্ছে নাকি ইট হ্যাজ বোঝাচ্ছে। আর ইটস মানে তো ইহার, ইহার যেটা পসেসিভ, তারপর অবশ্য নাউন থাকবে। দেখেন লিখেছি, ইউজ আইদার ইট ইজ অথবা ইটস ইন দ্য ফলোইং সেন্টেন্স। 5 বাক্য লিখছি, কোথায় আপনি ইট ইজ লিখবেন, মানে ইট অ্যাপোস্ট্রফি দিবেন অথবা ইটস লিখবেন। অবশ্যই খেয়াল রাখবেন ইটস এর পরে একটা নাউন থাকবে, যেটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে আসেন, হাউ আর ইউ নুসাইবা, হে নুসাইবা কেমন আছো। ড্যাশ বিন আ লং টাইম, আপনি নিশ্চয়ই এখানে কি লিখবেন? অ্যাপোস্ট্রফি দিয়ে লিখবেন। ইটস বিন, ইটস বিন মানে কি? ইট হ্যাজ বিন, সহজ হিসাব। সুইজারল্যান্ড ইজ ফেমাস ফর ড্যাশ চকলেট, ভাই চকলেট তো নাউন, তাই না? তাহলে নিশ্চয়ই কি লিখবেন? ইটস চকলেট। বুঝছেন না ভাই? তারপর বিফোর বাইং এনি মেডিসিন অর প্যাকেজড ফুড অলওয়েজ রিমেম্বার টু চেক ড্যাশ এক্সপায়ারেশন ডেট। ইটস এক্সপায়ারেশন ডেট মানে এটার মেয়াদ উত্তীর্ণ তারিখ, এটার মেয়াদ উত্তীর্ণ তারিখ। দেন হ্যাভ ইউ সিন চিলড্রেন অফ হেভেন, কি লিখবেন? তুমি কি চিলড্রেন অফ হেভেন দেখছো? এটা একটা খুব ভালো একটা ছবি, আমিও দেখেছি, ভালো লাগছে আমার অনেক। আপনি আপনার ছোট ভাই বোন নিয়ে দেখতে পারবেন, সুন্দর রিলেশন নিয়ে মুভিটা, ইরানিয়ান একটা মুভি। হ্যাভ ইউ সিন চিলড্রেন অফ হেভেন, দ্যাটস আ গ্রেট মুভি। তাহলে আপনি অবশ্যই এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখবেন ইটস আ, মানে ইট ইজ আ গ্রেট মুভি। তাহলে ভাই ইট অ্যাপোস্ট্রফিয়াস মানে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ এমনটা বোঝায়, বাক্যের সেন্স আপনি বুঝবেন। আর ইটস যেটা, এটা অর্থ হলো ইহার্স, এটা একটা পসিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তারপর অবশ্যই এটা কি থাকবে? নাউন থাকবে। তারপর আসেন, বলতে বলতে আমরা অ্যাপোস্ট্রফিতে চলে এসেছি ক্লাসের শেষ দিকে। অ্যাপোস্ট্রফি মানে কি ভাই? অ্যাপোস্ট্রফি মানে হলো এই যে ছোট্ট একটা দাগ, এটা অ্যাপোস্ট্রফি বলি। অ্যাপোস্ট্রফি বেসিক্যালি আমরা দুইটা কাজে লিখি, একটা হলো শর্ট করার জন্য লিখি শব্দটারে, অথবা সম্পর্ক বৃদ্ধির জন্য, মানে পসেসিভ করার জন্য। দেখেন এই যে ওন্ট, এটা উইল নটের সংক্ষিপ্ত ফর্ম। এই যে উইল নটটার আমরা ওন্ট লিখে ফেললাম, এটা হলো অ্যাপোস্ট্রফির একটা কাজ। 2 নম্বর যে কাজটা, সেটা হলো আমাদের পরীক্ষায় বেশি লাগে, সেটা হলো ফাদার্স অ্যাডভাইস। এটা আমরা দুটা প্যাটার্ন লিখতে পারি। আমরা ফাদার সিঙ্গুলার, ফাদারের পর অ্যাডভাইস লিখতে পারি। ফাদার্স অ্যাডভাইস মানে একজন বাবার উপদেশ, এই যে অ্যাপোস্ট্রফি এস দ্বারা কি বোঝায়? ফাদার্স অ্যাডভাইস, বাবার র অথবা এর বোঝায়। তাহলে অ্যাপোস্ট্রফির প্রথম ব্যবহার হলো শব্দ আমরা শর্ট করি, কনসাইজ করে ফেলি। সেকেন্ড ব্যবহার হলো আমরা সম্পর্ক বুঝাই, অফ অথবা র এর অর্থ আনি বাক্যে। তাহলে ফাদার্স অ্যাডভাইস প্লুরালও দিতে পারি আমরা, ফাদার্স প্লুরাল অ্যাডভাইস মানে ফাদার্স দেই, তারপর অ্যাপোস্ট্রফি দিলাম অ্যাডভাইস। ফাদার্স অ্যাডভাইস মানে পিতাদের উপদেশ। দেখেন অ্যাটেনশন দিন এই জায়গাতে, এগুলো আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলেও দেখতে পাই। দেখেন হি ইজ রিডিং আ বুক, হি ইজ রিডিং মানে কি ভাই? হি ইজ রিডিং অথবা হি ওয়াজ রিডিং। কেমনে বুঝছি? ভার্বের সাথে আইএনজি আছে। হি ইজ আ বুক, হি ইজ আ বুক মানে কি? সে তো একটা বই না, হি ইজ এ বুক তো বলবো না, হি হ্যাজ আ বুক, তার আছে একটা বই, হ্যাজ এটা। হি ইজ আ বয় মানে কি? হি হ্যাজ আ বয় হতে পারে অথবা হি ইজ আ বয় হতে পারে, সে নিজে একজন ছেলে, তার আছে একটা ছেলে, দূরে হতে পারে। হি ইজ কাম মানে হি হ্যাজ কাম, কাম কেম কাম। হি ডান, ডান যেহেতু ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এখানে হি হ্যাড ডান। হিড গো, গো যেহেতু তার মানে এখানে উড আছে, উড। তারপর দেখেন শেষ কথাটা কি লিখা আছে ভাই? ক্রিস ওয়াইফ অথবা ক্রিসেস ওয়াইফ মানে কি? মানে হলো আমরা নরমালি এই দেখেন ফাদার্স অ্যাডভাইস, আমরা নরমালি কি করি ভাই? আমরা নরমালি অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভ করি, ফাদার্স অ্যাডভাইস। এখন যদি কোনো শব্দের শেষে এস থাকে, নামের ধরেন একজনের নাম, এটার নামের শেষেই এস আছে, অথবা কোন একটা শব্দ প্লুরাল আকারে বসা আছে, আমরা অ্যাপোস্ট্রফি করতে গেলে, মানে এটারে পসেসিভ করতে গেলে আমরা শুধু অ্যাপোস্ট্রফি দিয়েও কাজ করতে পারবো, আবার অ্যাপোস্ট্রফি এস দিয়েও করতে পারবো, বাট শুধু অ্যাপোস্ট্রফি দিলেই তো আমাদের হয়ে যায়। এটাই বলছে এখানে ক্রিস ওয়াইফ। দেখেন ক্রিস ওয়াইফ এন্ড ক্রিস ব্যক্তির নামের শেষ লেটারটাই এস,
আমরা শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে দিলেও কাজ হয়, ক্রিস ওয়াইফ মানে ক্রিসের ওয়াইফ। আবার আমরা এটাও করতে পারি, ক্রিস নামের শেষে এস আছে, আমরা আবার অ্যাপোস্ট্রফি এস দিয়েও করতে পারি, দুটাই কারেক্ট, অসুবিধা নাই। ওকে, আসেন, এই যে আমাদের পরীক্ষা আসছে, আর অনেকগুলো প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে। পিক দ্য কারেক্টলি রিটেন পজিটিভ কেস, কোনটা কারেক্ট? গার্লস কলেজ, মেয়েদের কলেজ হতে পারে গার্লস কলেজ, একটা কলেজ তো একজন মেয়ে পড়ে না। উইমেন ক্লাব, এখানে অ্যাপস নাই কিন্তু, নিশ্চয় আপনি লিখবেন গার্লস কলেজ, গার্লস কলেজ। উইমেন্স এখানে অ্যাস থাকলে দিতাম, কেমন? উত্তর হচ্ছে উইমেন্স ক্লাব। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, হতবুদ্ধি, যেটা আমরা এক্সপ্রেশন আকারে মুখস্থ করি। তারপর আসেন ভাই, এই কথাটা আমি মুখে মুখে বলে ফেলছি একটু আগে আপনাদেরকে, বলা আছে সিঙ্গুলার নাউন শেষে অ্যাপোস্ট্রফি করে পসিভ করা যায়, যেমন এ ম্যানস, এ বয়েজ, কিছু একটা। প্লুরাল নাউনের শেষে এস যুক্ত হলে আমরা এস এর পরে অ্যাপোস্ট্রফি বসবে এমনটা লিখতে পারি, কিন্তু এই লেখা দেখেন গার্লস কলেজ, 2 days লিভ, এমনটা আমরা করি। কিন্তু দিয়ে একটা কথা লেখা আছে, প্লুরাল নাউনের শেষে এস যুক্ত না হলে এস এর আগে অ্যাপোস্ট্রফি বসবে, যেমন চিলড্রেন্স কলেজ, চিলড্রেন্স ক্লোথস, চিলড্রেন্স ক্লোথ মানে এটা প্লুরাল ঠিক, বাট এস নাই, তখন আমরা অ্যাপোস্ট্রফি এস দিলাম। উইমেন্স কলেজ, এস নাই, এস দিলাম। মেন্স লাইফ দিলাম। চাইল্ডের প্লুরাল চিলড্রেন, এবং শেষে এস যোগ করে প্লুরাল করা হয়নি, বুঝছেন তো আপনি? এই প্রশ্ন সমাধান করেন। এই যে এটা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট আসছিল, 18-19 সেশন। মাই প্যারেন্টস হোম, আমার বাবা মা দুজনের কিন্তু একটা বাড়ি, মাই প্যারেন্টস, তাহলে মাই প্যারেন্টস কিন্তু থাকবে, তারপরে অ্যাপোস্ট্রফি দিব, অ্যাপোস্ট্রফি এস দিলেও হয়, বাট শুধু অ্যাপোস্ট্রফি দিব আমরা, আমাদের এখানে এমনটাই আছে। আপনি নিশ্চয়ই এটা উত্তর নিতে পারবেন না, আমার বাবা মার র অথবা এই কথাটা এখানে নাই। আর এখানে একজন বাবা মা না, কিন্তু আমাদের বাবা মা দুজনের কথাই রেফার করছে। আবার এখানেও সেম ইস্যু, আপনি নিশ্চয়ই উত্তর বি নাম্বার নেবেন এবং বাক্যটা পড়লেই বুঝবেন। ক্লিয়ার? মাই প্যারেন্টস হোম, আমার বাবা মার বাড়ি, ইজ, লোকেশন বোঝাচ্ছে, ইজ ইন ওয়ান অফ দ্য টাউনস, টাউনের একটা পশ এরিয়ায়, মানে অনেকগুলো পশ এরিয়া আছে, টাউনের একটা পশ এরিয়ায়, ওয়ান অফ দ্য টাউনস পশ এরিয়াজ, ওয়ান আসার পর নাউনটা প্লুরাল হয়, তাহলে পশ এরিয়া অনেকগুলো, শহরের পশ এরিয়াগুলোর একটাতে, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা উত্তর নিলাম কি ভাই? বি নাম্বার। ব্যাখ্যা লেখা আছে, আপনি একটু পজ করে এটা পড়ে নিতে পারেন, আমি যা বললাম মোটামুটি তাই এখানে বলা আছে, একটু পজ করেন তাও আপনি পড়েন। ওকে ভাই, আশা করি প্রোনাউনের জন্য আপনার যা শেখা দরকার, প্রোনাউনের একবারে বেসিক্স, প্রোনাউনের ক্লাসিফিকেশন, তারপরে প্রোনাউনের সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, অ্যাডজেক্টিভ, পসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভের ব্যবহার বুঝতে পেরেছেন। আমি রিলেটিভ প্রোনাউনের হুমের ব্যবহারটা বোঝাতে পেরেছি। দ্যাট ওয়াটের ছোট্ট একটা বিষয় বোঝাতে পারছি, এটা খুব মাইনর একটা বিষয় নিয়ে খুব প্যারা নিয়েন না কেউ। তারপর আমরা কি দেখেছি শেষে? আমরা অ্যাপোস্ট্রফি নিয়ে একটু কথা বলেছি, আমরা ইটস অ্যাপোস্ট্রফি দিয়ে ইটস অ্যাপোস্ট্রফি ছাড়াটা নিয়ে কথা বলেছি। আশা করি আপনি ক্লিয়ার। যখন প্র্যাকটিস করবেন আমার সাথে, প্লাস আপনি যে কোনো বই ধরে দেখবেন, প্রোনাউনের সব কিছু আপনি বুঝে গেছেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আমাকে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।